এটাই হবে আমাদের শেষ দেখা। আগামীকালের পর থেকে আমি আর তোমার প্রেমিকা থাকবো না। তখন আমি অন্য কারো অর্ধাঙ্গিনী হব। তোমাকে এক পলকের জন্য একটু দেখাও তখন আমার ভাগ্যে জুটবে না। আমি হয়তো তোমাকে দেখতেও চাইব না। তোমাকে দেখলে আমি অন্য কারোর সাথে ঘর করতে পারবো না। আমার মন বারংবার তোমার কাছেই ছুটে আসতে চাইবে। তাই আজই তোমাকে মন ভরে দেখে নিতে দাও। এই জন্মে আমার আর তোমাকে পাওয়া হলো না। সামিরের দিকে তাকিয়ে কথাগুলো বলার সময় মিতুর গাল বেয়ে টুকটুক করে অশ্রু দ্বারা গড়িয়ে পড়ে। মেয়েটার মুখে প্রিয় মানুষকে হারানোর বেদনা মাখানো হাসি। স্বামীর মিতুর দিকে তাকিয়ে থাকতে পারল না। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তার চোখেও লাল বর্ণ ধারণ করে জল টলমল করছে। তাদের 1 বছর 7 মাসের সম্পর্কে ইতি টানতে হচ্ছে আজ। কেউ কাউকে ঠকাচ্ছে না। দুজনেই নির্মম বাস্তবতার শিকার হয়েছে। এরা এবার অনার্স 3য় বর্ষে পড়ছে। সম্পর্কের শুরুটা হয়েছিল প্রথম বছরের শেষের দিকে। ভার্সিটির একটা অনুষ্ঠানে সব মেয়েরা শাড়ি পরে এসেছিল। সেদিনই প্রথম লক্ষ্য করা। এর আগে ক্লাসও হয়তো দেখা হয়েছে, কিন্তু কেউ কাউকে তেমনভাবে লক্ষ্য করেনি। তারপর কিভাবে দুজনের মধ্যে মিষ্টি একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এটা তারাও বলতে পারবে না। একটা বছর দুজন আদর্শ প্রেমিক প্রেমিকা হয়ে রিকশায় ঘুরেছে, বৃষ্টিতে ভিজেছে, রাস্তায় দাঁড়িয়ে বেলপুরি খেয়েছে, টং দোকানে বসে ধোয়া ওঠা গরম ছায়ের বাপে ঠোঁট ডুবিয়েছে। ক্যাম্পাসে ওর অন্যান্য যুগলদের আদর্শ ছিল। ওদের কথা কে না জানতো। সবার মুখোমুখি ছিল তারা। 1 বছর যেতে না যেতেই মিতুর বাড়ি থেকে বিয়ের চাপ আসতে লাগলো। তারপরে মিতু ম্যানেজ করে নিয়েছিল। কিন্তু তারই একটা ক্লাসমেটের সাথে সম্পর্ক কথা জানতে পেরে মিতুর পরিবার আর দেরি করলো না। মেয়ের জন্য পাত্র খোঁজার নেমে পড়ল। মাস 3 মধ্যে উপযুক্ত পাত্র পেয়ে গেল। এদিকে স্বামীর মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঘরে এখনো বিবাহ উপযোগ্য বড় বোন আছে। ছোট বোনটা এবার এসএসসি দিচ্ছে। গত বছরই বাবার ছায়া মাথার উপর থেকে সরে গেছে। মা এখন 3টে সন্তানের জন্যই যেন জীবনের বোঝা টেনে নিয়ে যাচ্ছে। তার এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। ঠিকঠাক একটা জব পেতে এখনো অনেক দেরি। বলা যায় এখন এক প্রকার বেকার জীবনই কাটাচ্ছে সে। এই মুহূর্তে মিতুকে বিয়ে করা তার পক্ষে সম্ভব না। বোনদের বিয়ে না দিয়ে ভাই বিয়ে করলে ওই ভাই সমাজের চোখে অকর্ম অপদার্থ। মিতু সবই জানে, তাকে বুঝেও। এজন্যই হয়তো তাকে জোর করেনি। মিতু জোর করলে বিয়েটা তাকে করতেই হতো। মিতু আড়ালে চোখের জল মুছল। অশ্রুসিক্ত মুখে হাসি এনে বলল, কই আমার দিকে তাকাও। মন না ভরলো 2 চোখ ভরে তোমাকে দেখে নেই। আজকের পর তো তোমাকে আর দেখতে পাবো না। মিতু বারবার চোখ মুছছে। ছোট বোনকে নিয়ে পার্লারের নাম করে বাড়ি থেকে বেরিয়েছে। নইলে বাবা মা তাকে নজরবন্দি করে রেখেছে বলা যায়। 1 ঘন্টার উপরে হবে এসেছে। আর দেরি করা যাবে না। বাড়ি ফিরতে হবে। তাকাও আমার দিকে। সে কি, তুমি কাঁদছো নাকি? পুরুষ মানুষকে কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না। স্বামী চোখ মুছে নিল। আজকের আগে নিজেকে কখনো এতটা অসহায় মনে হয়নি। নিজের প্রেমিকাকে চোখের সামনে অন্য কারো হতে দেখেও কিছুই করতে পারছে না। এতটা অপদার্থ কেন সে? শোনো, আজকের পর আর তুমি কোনোদিনও কাঁদবে না। আমি ছাড়া আর কেউ যেন তোমাকে কাঁদতে না দেখে। তুমি জানো এখন আমার কি করতে ইচ্ছে করছে? তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আপু, এই আপু, তাড়াতাড়ি করো। মা বারবার কল দিচ্ছে। ওদের থেকে একটু দূরে মিতুর বোন দাঁড়িয়ে আছে। মিতুকে পাহারা দিচ্ছে সে। মা কড়াভাবে বলে দিয়েছে 1 সেকেন্ডের জন্য যেন বোনকে চোখের আড়াল হতে না দেয়। মিতু বোনকে বলল, আর একটু অপেক্ষা কর, আসছি আমি। মিতু স্বামীর দিকে ফিরে বলল, যেতে হবে। তুমি কি এখনো কিছুই বলবে না? শেষবার অন্তত ওই কথাটা বলো। শেষবার। এরপর ওই কথাটা আর কোনো দিনও বলা হবে না। না,
ওই কথাটা আর কাউকেই কোনোদিনও বলতে পারবে না সে। সামিরের বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে। এই অসহনীয় যন্ত্রণা নিয়ে বাকি জীবনটা কিভাবে বাঁচবে সে? এই যন্ত্রণা যে সহ্য করার মতো না। মিতু অধীর আগ্রহে কথাটা শোনার জন্য সামিরের দিকে তাকিয়ে আছে। সামির গলায় জোর এনে বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও। মিতু ঠোঁট কামড়ে কান্না আটকালো। বুকের ভিতরটা যে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তবুও মুখে বলল, ইস, এই কথা শুনতে চেয়েছি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি মিতু। সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব। তোমার পর আর কেউ আমার জীবনে আসবে না। তুমি আমার প্রথম প্রেম, তুমিই শেষ। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে আমি নিজের করে নিতে পারলাম না। তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। ওহো, আমি যেন তোমার শেষ প্রেম না হই। আমাকে প্রথমেই রেখো। আমার পরেও তোমার জীবনে এমন একজন আসবে যাকে তুমি আমার থেকেও বেশি ভালোবাসবে, যাকে পেয়ে আমাকে ভুলে যাবে। তুমি তখন এটা ভাববে, যা হয়েছে তা আমাদের ভাগ্যে লেখা ছিল। তুমি সেই মেয়েটাকে তোমার জীবন সুন্দর করে দেওয়ার অধিকার দিবে, তোমাকে ভালোবাসার অনুমতি দিবে। কথা দাও, কথা দাও আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে তুমি আমাকে এমনটা মনে করতে দিবে না। তুমি দ্বিতীয়বার ভালোবাসবে এবং সেই ভালোবাসাটা সারা জীবনের জন্য হবে। কথা দাও। মিতু বোনের পাশে সিএনজিতে বসে খুব কাঁদলো। মিতু আপুর কান্না কোনোভাবে থামাতে পারছে না। কাঁদতে কাঁদতে মিতুর নিঃশ্বাস আটকে আসছে। এই কান্না তার শেষ কান্না না। মিতু চলে যাবার পর সামির ওই জায়গাতেই বসে রইল। কোথাও যাওয়ার নেই তার, কোনো ব্যস্ততা নেই, তার কিছুই করার নেই। সামিরের মনে হচ্ছে কোনোভাবে দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলেই হয়তো তার এই কষ্ট কমবে। এছাড়া আর অন্য কোনো পথ খোলা নেই। স্যার কাউকে খুঁজছেন? কুসুনের কথায় খানিকটা চমকে পাশেই কুসুনের দিকে তাকালো তাহরিম। পিছনে থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেয়েই পিছনে তাকিয়েছিল সে, কিন্তু তেমন কাউকেই নজরে এলো না তার। এছাড়া চারপাশে প্রেস মিডিয়ার সাথে পুলিশ রয়েছে। এখানে বেশিক্ষণ থাকাটা ভালো হবে না। কখন যে আবার পুলিশের বাধা অতিক্রম করে আবার মিডিয়ার লোকজন জেকে ধরে বলে তা বলা যায় না। এটা চিন্তা করে সামনের দিকে অগ্রসর হলো সে। কম দখল তো আর ঘেলো না নিজের ওপর দিয়ে, তাই বাড়িতে গিয়ে রেস্ট নেওয়াটাই বেটার অপশন বলে মনে হলো তাহরিমের। দরকার পড়লে কাল প্রেস কনফারেন্স করবে সে, তবুও আজ আর না। তাহরিম গিয়ে বসলো কুসুনের আনা আরেকটা গাড়িতে বসে মাথা পিছনের দিকে হেলিয়ে দিল সে। কপালে হাত দিয়ে কোনো এক গভীর চিন্তায় মগ্ন তাহরিম। লুকিং গ্লাস দিয়ে একবার নিজের স্যারকে পর্যবেক্ষণ করলো কুসুন। স্যার কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আমাকে কতবার বলেছি কুসুন, আমাকে স্যার না ভাই বলে ডাকবে। কপালে হাত রেখে কথাটা বলে উঠল তাহরিম। ঠিক আছে স্যার, না মানে ভাই। ঠিক আছে চলো, আর আমার কিছু হয়নি। প্রায় 20 মিনিটের মধ্যে তালুকদার বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলো তাহরিম তালুকদার এর গাড়ি থামতে দরজা খুলে বেরিয়ে এলো তাহরিম তালুকদার। বাড়ির সদর দরজা খোলা রেখে খানিকটা ব্রু কুঁচকালো। সদর দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই তার নজরে এলো সোফায় বসে থাকা একজন মহিলার উপর। চুলগুলো হালকা লাল দেখা যাচ্ছে। ছেলেকে দেখা মাত্রই ধীর পায়ে ছেলের কাছে এলেন মেহেরিন শিকদার। মুখে কিছু না বললেও চোখ মুখ ঠিকই জানান দিচ্ছে তার চিন্তার বিষয়টা। মেহেরিন শিকদারের জায়গায় অন্য কোনো মা থাকলে হয়তো এতক্ষণে কেঁদে কেটে একসার করে ফেলতো, কিন্তু মেহেরিন শিকদার তার কিছুই করেননি, আর কখনো করেও না। মনের দিক দিয়ে তিনি খুব বেশি শক্ত প্রকৃতির। ঠিক এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে তাহরিমের। কথাগুলো ভেবে মুচকি হেসে খানিকটা এগিয়ে গেল মায়ের দিকে। মেহেরিন শিকদার ছেলেকে
আপাদমস্তক ভালো করে পর্যবেক্ষণ করার পর বললেন, ব্যথা পেয়েছ কোথায়? তাহরিম হাসল, না আম্মাজান, ব্যথা পাইনি। ভাগ্যের জোরে বেঁচে গেলাম। ছেলের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে মেহেরিন শিকদার গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, সব কথা পরে শুনবো। এখন যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, আজ নিচে নামান দরকার নেই। রেস্ট করো, যা লাগবে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে বলে তাহরিম ফ্রেশ হতে রুমে চলে গেল। মেহেরিন তাহরিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তার দুই ছেলের মাঝে বড় ছেলেটা একটু বেশি একরোখা স্বভাবের, যা বলবে তাই করবে, এবার সেই কাজে যত রিস্কই থাক না কেন। রাজনীতিতে ছেলেকে ছড়ানোর কোনো ইচ্ছে ছিল না মেহেরিন শিকদারের, তবুও ছেলের জেদের কারণেই যেতে দিতে হয়েছে তার। কথাগুলো চিন্তা করেই রান্নাঘরের দিকে পা বাড়ালেন মেহেরিন শিকদার, উদ্দেশ্য ছেলের জন্য খাবার তৈরি করা। তাহরিম মাত্রই গোসল শেষ করে তোয়ালি দিয়ে শৈলী মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। কোথাওই হঠাৎই তার নজর গেল নিজের মোবাইলের ওপর। কিছুক্ষণ আগের সেই মেসেজের কথা মনে হতে তাহরিম দ্রুত মোবাইল হাতে নিয়ে সেই নাম্বারে কল করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে নাম্বারটা বন্ধ বলছে। তাই সে আর ফোন দেওয়ার চেষ্টা করলো না। একজন মন্ত্রী হিসেবে তার যথেষ্ট ক্ষমতা আছে। তাহরিম তালুকদার চাইলে সেই সিমের মালিককে আধা ঘন্টার মাঝেই বের করতে পারবে, কিন্তু তাহরিম তা করবে না। কিছু জিনিস অজ্ঞাতই সুন্দর। তাহরিম জানে না নাম্বারটা কার, সে ছেলে নামে কি উদ্দেশ্য তার। জানার আগ্রহ থাকলেও এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে না তার। তাই মোবাইলটা যেখানে ছিল সেখানেই রেখে দিল। মাথাটা ব্যথা করছে আপাতত। রেস্ট করাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। কিরে পূর্ণ, আর্টিকেল লেখা শেষ হলো তোর? ইলমির কথায় কম্পিউটার থেকে মুখ তুলে তাকালো পূর্ণা। মুখ কুঁচকে বলল, ইলো, ডোন্ট কল মি পূর্ণ, ইটস পূর্ণা। মিফতাহুল, পূর্ণা, আর আমার লেখা প্রায় শেষ, আর 2 মিনিট অপেক্ষা কর, সেভ করে বন্ধ করছি। পূর্ণার কথা শুনে ইলমি মুখ বেঁকিয়ে পূর্ণার পাশের চেয়ারে বসে বলল, আহ মরণ আসছে আমার ব্রিটিশদের উত্তরসূরি। পূর্ণা হোক আর যাই হোক, আমি পূর্ণই ডাকব। আর তুই যে আমার এত সুন্দর একটা নাম ইলমি, সাহারিন ইলমিকে ইলু ডাকিস, আমি কি কিছু বলছি তোকে? পূর্ণা কম্পিউটার অফ করতে করতে বলল, আর ইয়ার, ইলু তো মেয়েদের নাম, কিন্তু পূর্ণ তো ছেলেদের। তুই পূর্ণ ডাকলে কেমন যেন একটা ছেলে ফিল আসে। তুই কি মেয়ে নাকি পূর্ণ? আমার যুক্তিতে তো তুই ছেলে। আচ্ছা, তুই তোর মাঝে একটা মেয়ে সুলভ আচরণ দেখাতো আমাকে। তুই যদি দেখাতে না পারিস, আমি তোকে তোর মাঝে 1000টা ছেলে সুলভ আচরণ দেখাবো। দেখ হলো, আজাইরা কথা বলবি না। অফিস তো ছুটি সেই কখন, তুই গেলি না কেন? জানালা দিয়ে বাহিরে তাকিয়ে পুনরায় বলল, সন্ধ্যা তো হয়ে এলো, এতক্ষণ বসে রইলি কেন? তোর বাসার সবাই চিন্তা করবে না? আমার তো দুনিয়ায় কেউ নেই, তাই কেউ চিন্তা করবে না, কিন্তু তোর তো আছে। পূর্ণার কথা শুনে ইলমি মুচকি হেসে উঠে দাঁড়িয়ে পূর্ণার ব্যাগটা পূর্ণার কাঁধে ঝুলাতে ঝুলাতে বলল, মেয়ে, বাজে কথা বলছিস কেন? আমি কি তোর কেউ না? বোকা মেয়ে তুই। আমার বেস্ট ফ্রেন্ড নস তুই, আমার বোন। আর বোনকে বোনের জন্য অপেক্ষা করবে, তাতে কার কি আসে যায়? চল তো এখন, খালি বেস্তি কথা। বলে ইলমি পূর্ণার হাত ধরে অফিসের বাইরে নিয়ে আসে। পেশায় দুজনে জার্নালিস্ট, মাত্র কয়েকদিনই হলো জয়েন করেছে ভার্সিটি লাইফ থেকে। পূর্ণা আর ইলমির জুটো অনন্য। ইলমি সকল ব্যবসায়িক ভাবা ইসমুল হকের আর মা সুফিয়া বেগমের দ্বিতীয় সন্তান। ইলমির বড় এক ভাই আছে, ইস্তিয়াজ হক, সে বর্তমানে কানাডা আছে পড়াশোনার জন্য। আর পূর্ণা ছোটবেলা থেকেই এতিম খানায়। ছোট থেকে ইলমির শখ জার্নালিস্ট নিয়ে পড়ার, এবং ভার্সিটিতে সে জার্নালিস্ট নিয়ে পড়েছে। আচ্ছা পূর্ণ, তুই সকালে মন্ত্রী তাহরিম তালুকদারের সাথে এমন অদ্ভুত বিহেভ করেছিস কেন?
তুই তো এমন না। ইলমির কথার পরিপ্রেক্ষিতে পূর্ণ হাসলো, বুড়ো উঠিয়ে বলল, আমার পেশা কি? ইলম ঠোঁট উল্টে বলল, জার্নালিস্ট। আর তাহরিম তালুকদারকে? মন্ত্রী। ওনার সাথে আমার সম্পর্ক নিশ্চয়ই মধুর না। এক কথায় বলা যায় রাজনীতি রিলেটেড সবার সাথেই আমাদের জার্নালিস্টের সাথে নিউলের সম্পর্ক। আর তুই তো জানিস আমি যে আর্টিকেল নিয়ে কাজ করছি সেটা রাজনীতি রিলেটেড, বেশ কিছু ক্রিমিনাল নারী পাচার সম্পর্কে। আমি তো নতুন না। আমার কথা শুনে হিলমি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সিরিয়াসলি পূর্ণ, এত কিছু ভেবে ফেললি? হাউ ইন্টেলিজেন্ট ইউ আর। ফেটে ফেটে এত কিছু? ইলমির কথায় পূর্ণ পুনরায় হাসল। আচ্ছা চল তাড়াতাড়ি পাছালা, বাসায় গিয়ে কাজ আছে। ভাড়া বাসায় থাকি দোস্ত, তাও একা। বাড়িওয়ালা মুখে যত আদুরি দেখাক না কেন, কার মনে কি আছে কে জানে। ইলমিকে বাসায় পৌঁছে দিয়ে পূর্ণাও বাসায় চলে আসলো। পূর্ণা একাই একটা ভাড়া বাসায় থাকে। ইলমির বাসা থেকে পূর্ণার বাসা প্রায় 10 মিনিটের রাস্তা। পূর্ণা বাসায় ঢুকে লাইট অন করতেই দেখে লাইটটা জ্বলছে না, চারপাশে অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দে চমকে পিছনে তাকালো পূর্ণা। পূর্ণা বাসায় ঢুকে লাইট অন করতে দেখে লাইটটা জ্বলছে না, চারপাশে অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দে চমকে পিছনে তাকালো পূর্ণা। কে ওখানে? হঠাৎ নিজের পায়ের কাছে কোনো কিছুর আভাস পেয়ে ছিটকে দূরে সরে গেল। ঠিক তখনই কানে ভেসে আসলো মিউ মিউ শব্দ, যা শুনে পূর্ণা খানিকটা হাফ ছেড়ে বাঁচল। উফ মিনি, তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি রে। বলেই পায়ের কাছ থেকে নিজের পোষা বিড়ালটাকে কোলে তুলে নিল। পূর্ণা মিনি নামক বিড়াল পোষে সেই 4 বছর আগে থেকে। অবসর সময়টা সে মিনির জন্যই বরাদ্দ থাকে। কিরে মিনি, আজকে আবার বিদ্যুৎ ভাইজানের কি হলো রে? পূর্ণার কথা শুনে মিনি কেবলই মাথা নাড়ায়। পূর্ণা মুচকি হেসে মিনিকে নিচে নামিয়ে মোবাইল বের করে মোমবাতি খোঁজার চেষ্টা করে। এই বিদ্যুৎটাও যে কি করে! আকাশের অবস্থা খারাপ করলেই ঠাস করে বিদ্যুৎ চলে যায়। মোমবাতি জ্বালিয়ে পূর্ণা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসলো। বহুত কাজ জমা হয়ে আছে, তার উপর আবার নতুন আর্টিকেল, সব মিলিয়ে প্যারাময় জীবন। ল্যাপটপ অন করে নেট কানেকশন দেওয়া মাত্রই কিছু ইমেল এসে জমা হলো পূর্ণার আইডিতে। পূর্ণা ধীরে ধীরে সবগুলো ইমেল চেক করছে। হঠাৎ করে একটা ইমেলই এসে তার চোখ আটকে এলো। চোখ দুটো ছোট ছোট করে পুরো ইমেলটা পড়লো, কিন্তু ইমেলটা কে পাঠালো তার বোঝার উপায় নেই। ইমেইলে লেখা ছিল, পূর্বে থেকেই সাবধান হয়ে যান মিফতাহুল পূর্ণা। রাজনীতি নিয়ে বেশি কিছু খুঁজতে যাবেন না, খুব খারাপ জিনিস এই রাজনীতি, সেটা নিয়ে বেশ ঘাটাঘাটি করবেন না। কোনো কিছুরই বেশি গভীর ভালো না, যা জানেন তাই নিয়ে শুকরিয়া আদায় করেন। আর এই সম্পর্কে আর্টিকেল লেখা অফ করে দেন, না হলে পরবর্তীতে বিপদে পড়বেন। বিপদ আপনার খুব সন্নিকটে, মিফতাহুল পূর্ণা। ইমেলটা চেক করে পূর্ণা মুচকি হাসলো, কারণ এমন থ্রেট আজ পূর্ণার জন্য নতুন না। এমন থ্রেট কত এসেছে এসবের দ্বার পূর্ণা ধারে না। তবে অবাক করার বিষয় হলো এই অ্যাকাউন্টে মেইল কটা ডিজেবল করা হয়েছে। লোকটা চায়নি পূর্ণা তাকে চিনুক। দীর্ঘশ্বাস ফেলে আবার টাইপিংয়ে মনোযোগ দিল। এই ছোট্ট জীবনে কত কিছুই না দেখলো, কত মানুষের কত রূপ, কত কথা, কত ধরনের স্মৃতি। কাজ শেষে ল্যাপটপ অফ করে বারান্দায় যায় পূর্ণা। কোলের ওপরে মিনি গুটিসুটি মেরে বসে আছে। মিনির গায়ের উপর বার কয়েক হাত বুলিয়ে বারান্দায় রাখা টুলের উপর বসে পড়ে। আজ মা বাবার কথা বেশ মনে পড়ছে পূর্ণার। হয়তো কখনো দেখা হয় নাই, হয়তো কারো পাপের ফসল কিংবা অন্য কিছু হতে পারে। তবে কথা কি যাই হোক না কেন, এই জন্মদাত্রী জন্মদাতাকে কখনো ঘৃণা করা যায় না। কথাগুলো ভাবতে ভাবতে খাল বেয়ে জল গড়িয়ে পড়ল মেঝেতে। হাতের উল্টো ফিট দিয়ে জলটুকু মুছে আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বিদ্যুৎ এখনো আসেনি, পুরো এলাকা অন্ধকার হয়ে আছে।
আর বেশিক্ষণ বারান্দায় না থেকে দরজা লাগিয়ে ঘরে চলে আসলো। পুরো ঘরে একটু হাঁটাহাঁটি করে বিছানা করে মিনিকে নিয়ে শুয়ে পড়ল পূর্ণা। চোখটা শুধু লেগে আসবে অমনি ঘুমের 13টা বাজিয়ে সশব্দে মোবাইলটা বেজে উঠল। চোখ বন্ধ করে হাতড়াতে মোবাইলটা হাতে নেয় পূর্ণার। বিরক্তিতে ব্রু কুঁচকে গেল। কোনো মতে একটা চোখ খুলে স্ক্রিনের ইলু নামটা দেখে রিসিভ করে নেয়। এত রাইতে কি তোর? পূর্ণার কথা শুনে ইলমি মিটমিটিয়ে হেসে বলল, ডিস্টার্ব করলাম দোস্ত? তুই কি এটা জিগাইবার লাইগা ফোন দিয়েছস ফকিন্নি? না দোস্ত, শোন না। শুনতেছি, বল জলদি, আমার ঘুম পাইছে। দোস্ত, কালকে তো পহেলা ফাল্গুন, তো আমি কি করব? পূর্ণার কথায় খানিকটা বিরক্ত হয়ে বলল ইলমি। আমি কি করবো মানে? তুই এমন ফানসা কেন রে? আমি কিছু জানি না। তুই কালকে শাড়ি পরবি, আমিও পরবো, তাও বাসন্তী রঙের। আমার কেন বাসন্তী শাড়ি নেই, সো তুই পরাবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। বলে ঠাস করে ফোনটা কেটে দিল ইলমি। যার দরুন বেশ অনেকটাই অবাক হলো পূর্ণা। এত সহজে মেনে নেওয়ার মেয়ে তো ইলমি না। কে জানে কি তালগোল পাকাচ্ছে মনে মনে। পূর্ণা আর কিছু চিন্তা না করে ঘুমের দেশে তলিয়ে গেল। কিছুক্ষণের মাঝে আবার ফোন আসাতে মেজাজ বেশ খারাপ হলো পূর্ণা। চোখ বন্ধ করেই ভাবলো এখন ইচ্ছে মতো ঝাড়বে সেই লুকে। মনে মনে কথাটা ভেবে রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে কেউ কিছু বলার আগে পূর্ণা বলতে লাগলো, ওই কালা শামসুর বউ, শাকসুন্নি কোথাকার। এই তোর জামাইকে আরেক বেরির লগে ভাইগা গেছে গা, নাকি তোর সতীন রে বাইত লইয়া আইছে কোনটা? কহিনি তুই আমরা সাদের ঘুমটা 24টা বাজাইতেছ সহন্তরে। আমার মনে কইতেছে ওই বুড়ি গঙ্গার ফসা পানিতে সুবানি দিতাম। বেদ্যপ বেডি, এক থাপড়ানি দিমু, 7 দিন কানে শুনবি না। আবার যদি ফোন দেস তোর নাক বরাবর এক ঘুষি দিব, মুখের মানচিত্র বদলাই এলাম, নিজে চিনবার পারবি না। নইলে তোরা আমি বুঝাইয়া দিতাম এই ফোনের ঘুমের জন্য ফোনার কি করতে পারে। ঘুমের লগে নো স্যাক্রিফাইস। আবার যদি ফোন দেস তুই, তাইলে ফোনের মধ্যে দিয়ে গিয়া কানের 2 আঙ্গুল নিচে একটা শর্ট দেমু, বিটিভির মতো জিরজির করবি বেদ্যপ। বলে ঠাস করে ফোনটা কেটে দিয়ে পূর্ণা আবার ঘুমিয়ে পড়লো। মেজাজ এত খারাপ হতো না যদি না এত সুন্দর স্বপ্নের মধ্যে ফোন কল ভেগাত ঘটাতো। মাত্র একটা স্বপ্ন দেখা শুরু করছিল, তার মধ্যে আবার ফোন হাতে নিয়ে কুসুম ব্যাককলের মতো দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি থেকে কি হয়েছে তার ঠিক মাথার উপর দিয়ে গেছে। কুসুম তার সামনে বসে থাকা তাহারিমের দিকে তাকালো। তাহারিম ব্রু কুঁচকে কুসুমের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে রইল। কোথা থেকে শুরু আর কোথায় শেষ তার ঠিক বুঝে আসছে না। তাহারিম খবর পেয়েছিল মিডিয়ায় কাজ করে একজন মেয়ে সব রাজনীতিবিদদের নিয়ে আর্টিকেল লিখছে, তাই মেয়েটার নাম্বার বের করে কল দিয়েছিল, যেন কোনো কিছু না জেনে উল্টাপাল্টা কথা না লিখে, কারণ সে নতুন এমপি হয়েছে। এর মাঝে গুজব ছড়ালে ক্যারিয়ার বেড ইফেক্ট পড়তে পারে। কিন্তু তাকে তো কোনো কথাই বলতে দিল না মেয়েটা। মুখের উপর হাবিজাবি কত কিছু বলে ঠাস করে ফোনটা কেটে দিল। এটাকে কি ম্যানার বলে? কথাটা মনে মনে চিন্তা করে তাহারিম বিড়বিড় করে বলে উঠল, ম্যানারলেস মেয়ে কোথাকার। দরজায় ঠকঠক আওয়াজে ঘুম হালকা হয়ে গেল পূর্ণার। মিটমিট করে তাকিয়ে শোয়া ছেড়ে উঠে বসলো। ব্রু কুঁচকে বার কয়েক ঠকঠক আওয়াজ শুনে বালিশের নিচে থেকে ফোনটা বের করে একবার সময়টা দেখে নিল। মোটে 7টা বাজে। 7 সকালে কে আসবে? মাসও তো শেষ হয়নি যে ভাড়িওয়ালার বউ আসবে ভাড়া চাইতে। তাহলে কি ইলমি? কথাটা ভাবতে ভাবতেই বিছানা থেকে নেমে এক হাতে চুল খোপা করতে করতে দরজার দিকে গেল পূর্ণা। বাড়িওয়ালার বউ আর ইলমি ছাড়া এই বাসায় তেমন কেউই আসে না। পূর্ণা দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে? অপর পাশ থেকে ইলমির কণ্ঠ শোনা মাত্রই দরজা খুলে দিয়ে 2 হাত বুকে গুজে দাঁড়ালো পূর্ণা।
ইলমির দিকে দৃষ্টি নিক্ষেপ করতে থতমত খেয়ে গেল সে। ইলমি বাসন্তী রঙের শাড়ি পরেছে, সাদা ব্লাউজ, সাথে ম্যাচিং কানের দুল, আর গলায় ছোট পাথরের রকেটের সাথে চিকন চেন। বর্ষা গায়ে রংটা বেশ মানিয়েছে। আবার হাতে একটা শপিং ব্যাগ। কিন্তু এই সকালে এত সংসাজার কারণ বুঝল না পূর্ণা। ইলমি পূর্ণাকে দেখে সবকটি দাঁত বের করে হাসি দিল। কি চাই? এই সাত সকালে আমার ঘুম ভাঙানোর কারণটা কি জানতে পারি? পূর্ণার কথার কোনোরূপ পাত্তা না দিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, শর্ত? আমার ইচ্ছে হয়েছে, আমি এসেছি, তাতে তোর কি? বলে ইলমি সোজা ঘরের দিকে হাঁটতে লাগলো। পূর্ণা দরজা লাগিয়ে ইলমির পিছনে পিছনে গেল। কি সমস্যা তোর? রাতেও ঘুমাতে দিলি না, এখন আবার সাত সকালে এসে হাজির। ইলমি বিছানায় বসতে বসতে বুক কুঁচকে বলল, রাতে ঘুমাতে দেই নেই মানে কি? আমি তো একবারই ফোন দিলাম। তাহলে রাত 12টা বাজে কি আমি দিয়েছি তোকে ফোন? পূর্ণার কথা ইলমি বেশ অবাক হলো। রাত 12টা মানে? তুই তো জানিস পূর্ণা, আমাকে 11টার পর এই বাংলাদেশে চিরুনি তদন্ত করলেও আমাকে পাওয়া যাবে না। কথাটা যে ইলমি একেবারে ভুল বলেছে তা কিন্তু না। ওকে আসলে রাত 11টার পর ঘুম থেকে তোলা ইহকালে সম্ভব না। কিন্তু ফোন করলো কে তাহলে? পূর্ণার কথার ভিত্তিতে ইলমি ব্রু কুঁচকে বলল, এত চিন্তা করার কি আছে? আর তোর ফোন চেক করলেই হয়। আরে হ্যাঁ, তো মনেই ছিল না। বলেই পূর্ণা নিজের ফোন হাতে নিয়ে কল লিস্টে ঢুকল। প্রথমে অপরিচিত নাম্বার দেখে খানিকটা থতমতে খেয়ে গেল সে। এটা তো ইলুর নাম্বার না। তাহলে কে না কে ফোন দিয়েছিল? আর কি করলাম এটা? এখন তো নিজের কপাল নিজে থাপড়াইতে মন চাচ্ছে। পূর্ণা মোবাইল থেকে চোখ তুলে সামনে বসে থাকা ইলমির দিকে তাকালো। ইলমি প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ইলমির দৃষ্টি লক্ষ্য করে পূর্ণা বোকা ভাবে হাসল। কি হয়েছে? পূর্ণা কিছুটা ঢুকিল বলল, আননোন নাম্বার, চিনি না। ইলমি ব্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আননোন নাম্বার তো কি হয়েছে? বাইদা রাস্তায় তুই কি উল্টোপাল্টা কিছু কথা বলছিস নাকি? জারিটারি দিছিস? পূর্ণা দফ করে বিছানায় বসে পড়ল। আমি না, আসলে তুই ফোন দিয়েছিস ভেবে ইচ্ছে মতো জেরো ফোন রেখে দিয়েছিলাম। আমি কি জানতাম নাকি? আর ওই লোকের কমন সেন্স নাই নাকি মাঝরাতে একটা মেয়েকে কল করে? ইলমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, যা করার তো করেই ফেললি, এখন বলে লাভ নাই। বরং তুই বেচারি যেই হোক না কেন তাকে ফোন করে সরি বলে দে। পূর্ণা মনে মনে কিছু একটা চিন্তা করে বলল, ঠিক আছে। বলে ফোন হাতে নিয়ে কল করলো সেই নাম্বারে। মুখে সূর্যের তির্যক রশ্মি পড়াতে চোখ মুখ কুঁচকে গেল তাহরিমের। রাতে সকল হিসেব নিকেশ শেষ করে ঘুমোতে ঘুমোতে বেশ দেরি হয়ে ছিল তার। সূর্যের আলোতে কাঁচা ঘুমটার ভেগাত তার মোটেও সহ্য হচ্ছে না। উপর হয়ে শুয়ে কাঁথা দিয়ে পা থেকে মাথা অবধি ডেকে আবার ঘুম দিল। এরই মাঝে ঘুমের 12টা বাজিয়ে নিজের কর্কশ শব্দে বেজে উঠল ফোন। চোখ বন্ধ করে বালিশের তলায় থেকে ফোন বের করে রিসিভ করলো। কানে দেওয়ার সাথে সাথে কারো কোমল কণ্ঠে হৃৎপিণ্ড কম্পিত হলো তাহরিম তালুকদারের। ওপাশ থেকে কেউ একজন কোমল কণ্ঠে সালাম দিল। সালামের উত্তরে তাহরিম শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, ওয়ালাইকুম আসসালাম। অপর পাশ থেকে মেয়েটা বলল, আপনি কি কাল রাতে আমার ফোনে কল দিয়েছিলেন? আসলে এই নাম্বার থেকে কাল রাত 12টায় আমার ফোনে কল গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঘুমিয়েছিলাম। আর ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে বেশ রেগেও গিয়েছিলাম।
আসলে আমি ভেবেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড মনে হয় ফোন দিয়েছিল, আর আমি ঘুমের তাড়নায় নাম্বারটাও খেয়াল করিনি, তাই আসলে আপনাকে ওভাবে বলা হয়েছিল। আসলে আমি ঘুমের মাঝে কাকে কি বলি মাথায় থাকে না। আপনি মনে হয় কোনো দরকারে ফোন দিয়েছিলেন। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ইচ্ছে করে করিনি। আপনার কোনো দরকার হলে বলতে পারেন, কি উপকার করতে পারি। তাহরিম চোখ বন্ধ করে মেয়েটার কথা শুনছিল। মেয়েটার কণ্ঠ কি আসলেই এত মধুর, নাকি শুধুমাত্র তার কাছেই এমন মনে হচ্ছে? আচ্ছা, একসাথে এত কথা কেউ কি বলতে পারবে? হ্যাঁ তো, মেয়েটা পেরেছে। এমন কেন মনে হচ্ছে যেন সে চাইছে মেয়েটা আরও কিছুক্ষণ কথা বলুক, আর সে শুধু শুনবে। এত আবেগ দিয়ে কেউ কি কখনো সরি বলেছে তাকে? কই, মনে হচ্ছে না তো। এত সুন্দর করে সরি মেয়েটাকে কে বলেছে বলতে? আনমনেই তার ঠোঁটের কোনা হাসির রেখা ভেসে উঠল। ওপাশ থেকে মেয়েটা সমানে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। হ্যালো, এই যে শুনছেন আপনি? কথা বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইটস ওকে, আমারই ভুল হয়েছে। এত রাতে একটা মেয়েকে ফোন দেওয়া ঠিক হয়নি। আমিও আসলে সরি। বলতে গিয়েও তাহরিম ডেকে গেল, কারণ সে এর আগে কখনোই কাউকে তার কাজের জন্য সরি কিংবা দুঃখ প্রকাশ করেনি। জি, কিছু না। আচ্ছা যাক, যাই হোক, আপনি কোন দরকারে ফোন দিয়েছিলেন? অপর পাশে কথা বলা মেয়েটার প্রশ্নে তাহরিম জিভ দিয়ে খানিকটা ঠোঁট ভিজিয়ে বলতে গিয়েও থেমে গেল। কেন জানি আজ অদ্ভুতভাবে মেয়েটিকে তার পরিচয় দিতে ইচ্ছে করছে না। কেন জানি তার নিজের পরিচয় গোপন রেখে মেয়েটার সাথে কথা বলতেই ভালো লাগছে। সে চায় না মেয়েটা তাকে চিনুক। সাধারণ ছেলে হিসেবে নিজেকে রিপ্রেজেন্টেশন করতে ইচ্ছে করছে, তা খুব করে। আসলে আপনাদের ওখানে কি সংবাদপত্র ছাপা হয়? আমার একটা সংবাদ ছাপানো ছিল, তাই আপনাকে কল করেছিলাম। কি রকম সংবাদ? পাত্রীর। পূর্ণা বেশ থতমতে খেয়ে বলল, পাত্রী? নিজের বোকা বোকা কথায় নিজে বেয়াক্কেল হয়ে গেল তাহরিম। মিথ্যে সে কোনো কালেই বলতে পারে না। তার উপর দুনিয়ায় কি আর কোনো নিউজ ছিল না? শেষে কিনা পাত্রী চায়, যে কিনা হাতে তুড়ি দিলে পাত্রীর লাইন লাগবে, সে কিনা পাত্রী চাই বলে সংবাদপত্রের বিজ্ঞাপন। ব্যাপারটা হাস্যকর না? কান থেকে ফোনটা নামিয়ে ফিক করে হেসে দিল পূর্ণা। এমন নয় যে পূর্ণা বুঝতে পারেনি যে লোকটা মিথ্যে বলছে কিংবা কথা ঘুরানোর চেষ্টা করছে। তবে যাই হোক, লোকটার কথা খারাপ লাগেনি তার। কি হয়েছে, হাসছিস কেন? ইলমির কথায় পূর্ণা ইলমির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, আমি কিছু না। তুই তো বললি না এত সকাল সকাল সংসেজে আমার বাসায় কি করছিস? ইলমি হাত দিয়ে শপিং ব্যাগটাকে কাছে টেনে খুলতে খুলতে বলল, কাল কি বলেছিলাম মনে নাই তোর? যাই হোক, মনে না থাকলেও আমার কিছু করার নাই, তোকে আবার মনে করিয়ে দিচ্ছি। আজ পহেলা ফাল্গুন, পহেলা বসন্ত বরণ অনুষ্ঠান হবে জাবির ক্যাম্পাসে। আর অফিস শেষে তুই আর আমি যাব। বিশাল অনুষ্ঠান হয় ওখানে। পূর্ণা চোখ ছোট ছোট করে ইলমির দিকে তাকিয়ে আছে। ইলমি শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের শাড়ি, সাদা রঙের ব্লাউজ, মাথার খোঁপায় লাগানোর মতো ভিলি ফুলের মালা, আর হাতে বাঁধার জন্য রজনীগন্ধার গাজরা, গলায় আর কানের জন্য ছোট্ট পাথরের ইয়াররিং আর চেন, হাতে ম্যাচিং রেশমি চুড়ি। এগুলি আনলি কেন? জিনিসগুলো বিছানায় সাজিয়ে রাখতে থাকতে ইলমি বলল, জিনিসগুলো নিশ্চয়ই বাংলাদেশ জাতীয় জাদুঘরে সাজিয়ে রাখার জন্য আনিনি। আর তুই তো কালকে বললি তোর বাসন্তী রঙের শাড়ি নেই, তাই নিয়ে আসলাম। এখন তো আর বলতে পারবি না যে তোর শাড়ি নেই।
ইলমির কথায় পূর্ণা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ ইলমি, কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। এই পূর্ণ, তোকে কে বলেছে রে টাকার হিসেব করতে? আমার টাকা আমি ঢের বুঝবো। তোকে আমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো, অফিস টাইম হয়ে গেছে প্রায়। পূর্ণা আর কিছু বলল না, কারণ সে জানে এই মেয়েকে কিচ্ছু বলে লাভ নেই। উল্টো একটা কথার বদলে 10টা কথা শোনাবে। পূর্ণা ফ্রেশ হয়ে আসলে ইলমি পূর্ণাকে শাড়ি পরিয়ে রেডি করে দিয়ে গলায় আইডি কার্ড ঝুলিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে মিহু, একদম আমার স্বপ্নের রাজকন্যা। গড প্রমিস, একদম হুড়পুরি লাগছে। চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে। নিজের ডেস্কে বসে কাজ করছিল পূর্ণা। সামনে কারো কণ্ঠ শুনতে পেয়ে চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মৃদুলকে দেখতে পেয়ে বিরক্তিতে নাক মুখ কুঁচকে গেল তার। অনিচ্ছা সত্ত্বেও বলল, ধন্যবাদ। পূর্ণা বুঝতে পারে না মানুষ এতটা ছেঁচড়া কী করে হতে পারে, এত বেহায়া যে কেউ হতে পারে। মৃদুলকে না দেখলে পূর্ণা কখনোই বুঝতে পারত না। আজ কোথাও যাবে নাকি মিহু? পূর্ণা ব্রু কুঁচকে মৃদুলের দিকে তাকিয়ে বলল, ফার্স্ট অফ অল আমি মিহু নই, আমার নাম মিফতাহুল পূর্ণা, ডাকনাম পূর্ণা। মিফতাহুল ডাকলে পুরোটাই ডাকবেন, নয়তো পূর্ণা। এসব হাফ নেম আমার পছন্দ না, বিশেষ করে আপনার কাছ থেকে তো নাই। আর আমাকে কেমন লাগছে সেটা আমি বাসা থেকে বের হবার আগে আয়নায় দেখে এসেছি। আপনার কাছে কোনো কমপ্লিমেন্টস চাইনি, যেহেতু দিয়েছেন আপনার একটা ধন্যবাদ প্রাপ্য ছিল, তাই ধন্যবাদ দিলাম। আমরা কোথাও যাই আর না যাই সেটা আপনাকে কেন কৈফিয়ত দিতে হবে আমার? আর ইউ? নিজের কাজ নেই, যান নিজের চরকায় তেল দেন, বলে আবার ফাইল দেখায় মনোযোগ দিল পূর্ণা। মিহু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। পূর্ণা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, ইটস মিফতাহুল, নট মিহু। আর মান আছে আপনার? মান থাকলে তো অপমান করব। আপনার তো মানই নেই। আত্মসম্মান যদি বিন্দু পরিমাণ থাকতো তাহলে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন না। আর কাকে কি বলি আমি? পূর্ণা, সে যাই হোক না কেন, আপনি কি আর কিছু বলবেন? না বললে যান, নিজের কাজে যান, অযথা কাউকে ডিস্টার্ব করবেন না মিস্টার মৃদুল। আর আমি এখন বেরোবো, আমার কাজ শেষ। আপনার কোনো কাজ থাকলে করতে পারেন, আর না থাকলে আমার ডেস্কটা বেশ ময়লা হয়েছে, চাইলে পরিষ্কারও করে দিতে পারেন, আমি ডোন্ট মাইন্ড। বলে পূর্ণা বাঁকা হাসি দিয়ে বাইরে বের হয়ে আসলো। বাইরে বের হয়ে এসে দেখে খুব অল্প স্বল্প মেম্বারই আছে অফিসে, বেশিরভাগই চলে গেছে। এই পহেলা ফাল্গুনে হয়তো কেউ নিজের প্রিয় মানুষটার সাথে সময় কাটাতে ব্যস্ত, আবার কেউ ভালোবাসার মানুষের সাথে দিনটি উদযাপন করতে ব্যস্ত, কেউ কেউ আবার নিজের পরিবারকে নিয়ে এই রঙিন শহরে ঘুরতে ব্যস্ত। পিছন থেকে হাত টান পড়ায় পূর্ণা পিছনে তাকালো। ইলমি ব্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে তোর? এমন রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? পূর্ণা ক্ষীণ কণ্ঠে বলল, না তেমন কিছু না। মন খারাপ? আমার আবার মন খারাপ। মন আছে, এটাই অনেক, সেটা খারাপ করার সামর্থ্য নেই। ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর এই ফালতু ফেসাল শেষ হলে বল, বেরোবো আমরা। চল। পূর্ণা আর ইলমি অফিস থেকে বের হয়ে একটা রিক্সায় উঠল। প্রায় মিনিট 15-এর মাঝে রিক্সা এসে থামলো জাবির গেটের সামনে। রিক্সা ভাড়া মিটিয়ে ইলমি বলল, দোস্ত তুই এই দিকটায় একটু দাঁড়া, আমি এই যাব আর এই আসবো। পূর্ণা হাতের রজনীগন্ধার গাজরা ঠিক করতে করতে বলল, ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি আসবি কিন্তু। কথাটা বলেই পূর্ণার সামনে তাকিয়ে দেখে ততক্ষণে ইলমি উধাও। প্রায় 15 মিনিট হতে চলল, ইলমির আসার নামগন্ধ নেই।
পূর্ণা গাড় ঘুরিয়ে জাবির গেটের দিকে তাকালো। ভিতরে বেশ জাঁকজমক পূর্ণ, সেটা কোলাহল দেখেই বোঝা যাচ্ছে। পূর্ণা গেটের দিকে হাঁটতে লাগলো। পূর্ণার মনে হচ্ছে চুলের খোপাটা ঢিলে হয়ে গেছে, কিছুক্ষণের মাঝে খুলে পড়বে। চুল তো আর কম না, কোমর ছাড়িয়ে সামলানো খুব কষ্ট। নেহাত লম্বা চুল প্রিয়, নয়তো কবেই বয়কট দিয়ে ফেলত। পূর্ণা চুল থেকে বেলি ফুলের মালাটা খুলে আলগোছা চুলগুলো এক হাতে খোপা করতে করতে সামনে এগুলো। হঠাৎ পিছন থেকে কেউ দূরে এসে পূর্ণার কাঁধের সাথে ধাক্কা লাগলেই পূর্ণা পড়তে বেঁচেছে, কিন্তু হাতে থাকা বেলি ফুলের মালাটা নিচে পড়ে গেছে। পূর্ণা চোখ তুলে তাকালো সামনের দিকে। ছেলেটা বেশ কিছুটা দূরে গিয়ে হঠাৎ পিছনে তাকিয়ে জোরে বলল, সরি আপু, আমি রিয়েলি সরি। আসলে পিছন থেকে দৌড়ানি দিয়েছে তো, তাই খেয়াল করিনি। মাস্ক পরা ছিল বলে কথাটা বুঝতে পারে। খানিক সেকেন্ড সময় লেগেছে। ছেলেটি আবার সামনের দিকে তাকিয়ে দৌড় দিতে যাবে, হঠাৎ কোনো একটা কারণে সেখানেই থেমে গেল। পিছন থেকে ছেলেটার নাম ধরে কেউ দৌড়ে আসছে। পূর্ণা পিছনে তাকাতে যাবে, অমনি কেউ ধরে এসে পূর্ণার উপর পড়লো। পূর্ণা তাল সামলাতে না পেরে লোকটাকে নিয়ে নিচে পড়ে গেল। তারপর আর কি, সবার প্রিয়তে বাংলা সিনেমার রোমান্টিক সিন উপভোগ করলো। লোকটা উপরে, পূর্ণা নিচে। পূর্ণা ব্রু কুঁচকে লোকটার দিকে তাকালো। মাস্ক পরা থাকলেও লোকটার চোখ অসম্ভব সুন্দর। কথাটা মনে আসতে পূর্ণা নিজের মনকে হাজারটা গালি দিল। ওয়াও ওয়াও, হোয়াট দ্য রোমান্টিক সিন ইয়ার। কথাটা কানে আসতে পূর্ণা গাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। সেই মাস্ক পরা ছেলেটা হাতে মোবাইল দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে। চারপাশে ভিড় জমে গেছে, কিন্তু পূর্ণার সাথে লিফটে থাকা লোকটায় উঠার কোনো নামগন্ধ নেই। এই যে মিস্টার কানা, আই নো আমি কিউট একটা মেয়ে, তাই বলে পাবলিক প্লেসে এইভাবে লিফটে থাকার কোনো মানেই হয় না। আর মানুষ না তো যেন একটা আস্ত হাতি। ওমাগো, আমার কোমর শেষ। আর উঠুন উঠুন, সবাইকে কি বাংলা সিনেমার রোমান্টিক সিন দেখানোর শখ হয়েছে নাকি? পূর্ণার কথাটা কানে যেতে লোকটা পূর্ণার কানের কাছে কিছুটা ঝুঁকে ফিসফিস কণ্ঠে বলল, আপনার ভাগ্য ভালো মিস, বাংলা সিনেমার রোমান্টিক সিন দেখাচ্ছে। যদি কোরিয়ান সিনেমার রোমান্টিক সিন দেখাতাম তাহলে। বলেই লোকটা ব্রু বাঁকিয়ে উঠে বসলো। আর পূর্ণা চোখ বড় বড় করে লোকটার দিকে তাকালো। কতটা নির্লজ্জ হলে মানুষ পাবলিক প্লেসে একটা অচেনা মেয়েকে এ কথা বলতে পারে। পূর্ণা ক্ষীণ কণ্ঠে বলে উঠল, অসভ্য। লোকটা খানিকটা শব্দ করে হেসে বলল, আই নো। কিরে পূর্ণ, এবার মাটিতে বসে আসছিস কেন? ইলমির কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে ইলমির দিকে তাকালাম। চারপাশে একবার নজর বুলিয়ে ফট করে উঠে দাঁড়িয়ে শাড়ি থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে শাড়িটা ঠিক করে দাঁড়ালাম। রাস্তাঘাটে যখন কিছু অসভ্য মানুষ গরু ছাগলের মতো দৌড়াদৌড়ি করে, তখন আমার মতো মাসুম কিউট বাচ্চাদের তো চলতে ফিরতে সমস্যা হবেই, ধাক্কা খেয়েই পড়তে হবে। এটি স্বাভাবিক বলে আর চোখে মাস্ক পরা লোকটার দিকে তাকিয়ে দেখি উনি কী সুন্দর নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে, যেন কিছুই হয়নি। আপু, আসলে দোষটা আমারই, আমি খেয়াল করিনি। আমি আসলেই দুঃখিত, প্লিজ রাগ করবেন না আপু। আমি শাড়ির কুচি ঠিক করে সেই ছেলেটার দিকে তাকালাম। মুচকি হেসে বললাম, ইটস ওকে ভাইয়া, আমি কিছু মনে করিনি। তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই। আর ভাইয়ের সাথে কি বোন রাগ করতে পারে? আমি একটুও রাগ করিনি। মাঝখান থেকে সেই মাস্ক পরা লোকটা মোবাইলের দিকে দৃষ্টি নিবন্ধন রেখেই বলে উঠল, তানজিম, তুই কি আজ বাসায় যাবি? গেলে বল, তা না হলে আমি গেলাম, বাই। বলে লোকটা মোবাইল পকেটে ঢুকিয়ে এক পলক আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। তোমার ভাইও নেই? আমার কথা শুনে তানজিম শব্দ করে হেসে বলল, খুব অদ্ভুত তাই না? আসলে ভাইয়া এমনই, কথা কম বলে আর সারাক্ষণ আলাদা মুড নিয়ে থাকে, খাটাস। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ আপু, আজ তাহলে আসি।
আমি প্রত্যুত্তরে হাসলাম। ছেলেটা চলে গেল। খারাপ লাগেনি ছেলেটাকে। বয়স আর কত হবে, হয়তো 22 কি 23, অনার্স 3rd ইয়ার কিংবা 4th ইয়ারে পড়ে হবে হয়তো। কিরে, আজকে কি সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবি? চল ভেতরে চল। বলেই চুলায় হাত দিয়ে দেখি বকুল ফুলের মালাটা নেই। চোখ ঘুরিয়ে চারপাশে তাকালাম, না কোথাও নেই। নিচে পড়লো তো এখানেই থাকতো। কিছু খুঁজছিস? আমি এদিক সেদিক তাকিয়ে বললাম, হ্যাঁ, বকুলের মালাটা। থাক, মালা লাগবে না, চুলগুলি এমনিই ছেড়ে দে, একটা দিনই তো। ওর অনুরোধের ভঙ্গিতে বলা কথার প্রত্যুত্তরে আমি কথা বাড়ালাম না। বসন্তের আমেজ শুরু হয়ে গিয়েছে। হালকা শীতল বাতাস আর চারিদিকে রং বেরঙের পাখি। গাছে গাছে নতুন পাতা গজানোর মৌসুমী অনুষ্ঠানটা বেশ আনন্দময় হয়ে উঠল। দিনের ক্লান্তিভাবটা অনেকাংশেই কমে গেছে। বাসন্তী রঙের শাড়িতে আর খোলা চুলে বসন্ত বাতাস বেশ উপভোগ করছি। আমি যে ততটা ফর্সা তা কিন্তু না, আমি শ্যামবর্ণা, গায়ের রংটা তামাটে। একটা সুন্দরী মেয়ের সাথে একটা সুন্দরী মেয়ের বন্ধুত্বটা খুব বেশি দিন টেকে না, তাই হয়তো আমার আর ইলুর বন্ধুত্বটা এতটা গাঢ়। দুজনে মিলে বেশ অনেক ঘোরাঘুরি করলাম। বিভিন্ন খাবার দাবার শেষ করে ফিরতে প্রায় রাত 8টার মতো বেজে গেছে। এই মুহূর্তে আমি আর ইলু দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু আমাদের ভাগ্য তো এত সুপ্রসন্ন নয় যে দাঁড়ানোর সাথে সাথে রিক্সা পেয়ে যাব। দূর থেকে একটা রিক্সা দেখা যাচ্ছে, এদিকটায় আসছে। চাচা যাবেন? চাচা গলায় থাকা গামছা দিয়ে কপালের গাম মুছতে মুছতে বলল, হ আম্মা যামো। কই যাবা? 2 নাম্বার রোড। আচ্ছা উঠো। মাঝ রাস্তায় হঠাৎ সামনে ভীষণ ভিড় দেখে রিক্সা থেমে যায়। আমি ব্রু কুঁচকে সামনে তাকাই। ইলুর দিকে তাকিয়ে দেখি ওই ঘুমে ডুলছে। আমি রিক্সা থেকে নেমে কিছু একটা সামনে এগিয়ে গেলাম। লোকজন বলাবলি করছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভিড় ঠেলে সামনে গেলাম। চোখের সামনে ভেসে উঠল একটা ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, কিন্তু চারপাশে এত লোক থাকতে কেউ গিয়ে ধরছে না, আর না হসপিটাল নিয়ে যাচ্ছে। আমি ছেলেটার কাছে যেতেই একজন লোক পিছনে থেকে ডেকে বলে উঠল, আপা ওনার কাছে যায়েন না, যে অ্যাক্সিডেন্ট করছে মনে হয় না বাঁচব। আজাইরা নিজে ঝামেলায় জড়ায়েন না, পুলিশের পেছে পড়বেন। লোকটা আরে কিছু বলতে যাবে, আমি রেগে তার দিকে তাকাতেই লোকটা চুপ হয়ে যায়। মানুষ কতটা নিম্ন মনস্কের হলে অধিকারী হলে এই মুহূর্তে এমন একটা কথা বলতে পারে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গেলাম। ওর সামনে হাঁটু গেড়ে বসে তর্জনী আঙ্গুলের নাকের কাছে নিতে শ্বাস প্রশ্বাস টের পেলাম। তার মানে এখনো বেঁচে আছে, তবে অবস্থা আশঙ্কাজনক। সেটা দেখেই বোঝা যাচ্ছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে এখনো। এতক্ষণও বের ঠেলে ইলু এসেছে। আমি ওকে কিছু একটা ইশারায় করতেও ধরে সেখান থেকে চলে যায়। আমি ছেলেটার মাথা নিজের কোলের উপর রেখে শাড়ির আঁচল দিয়ে কিছু অংশ ছিঁড়ে মাথাটা ভালোভাবে বেঁধে দিই, যেন রক্ত পড়াটা কিছুটা হলেও কমে যায়। ততক্ষণে ইলু রিক্সাওয়ালা চাচাকে নিয়ে হাজির। ছেলেটা রিক্সায় উঠিয়ে আমি আর রিক্সাওয়ালা চাচা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। ইলু সেই রিক্সার পিছনে পিছনে আর একটা রিক্সা নিয়ে কাছেই একটা হসপিটালে ছেলেটাকে নিয়ে এলাম। আমার সারা শরীর ছেলেটার রক্তে রঞ্জিত। হসপিটালে ভর্তি করে সেখানেই বসে রইলাম। চাচা, আপনার ভাড়াটা কত দিব? আমার কথা শুনে চাচা চোখ ভর্তি পানি নিয়ে আমার মাথায় হাত রেখে বলে উঠলেন, ভাড়া লাগবো না রে মা, দোয়া করি তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্মে। এমন সময় ডাক্তার বের হয়ে আসে। ডাক্তারকে দেখা মাত্রই আমি দৌড়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার, কি অবস্থা রোগীর? আমার কথা শুনে ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বলল, অবস্থা এখনো কিছু বলা যাচ্ছে না, তবে খুব একটা ভালো না। মাথার পিছনের দিকে
আঘাতটা বেশি লাগছে। গলায়ও বেশ খানিকটা জখম হয়েছে, মাথায় বিভিন্ন জায়গায় কাঁচ ঢুকে আছে। ইমিডিয়েট অপারেশন করতে হবে। রুগীর বাসার লোক কেউ আছে? বন্ড পেপারে সাইন করতে হবে। অপারেশন করালেও যে রুগী বাঁচবে এমন কোনো সিকিউরিটি দিতে পারছি না। আঘাতটা খুব বেশিই পেয়েছে। আমি কিছু চিন্তা না করেই বলে উঠলাম, আমি রুগীর বোন হই। কোথায় সাইন করতে হবে বলেন, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করেন। জি অবশ্যই। ডাক্তার তার পাশে থাকা নার্সকে বলল, ওনার সব পেপার রেডি করে সাইন করো, আর ওটি রেডি করো, তাড়াতাড়ি করো। নার্স আমার দিকে তাকিয়ে বলল, আপনি চলুন আমার সাথে। আমি নার্সের সাথে যেতে যেতে পিছনে তাকিয়ে ইলুর দিকে তাকিয়ে বললাম, তুই এখানে একটু বস, আমি আসছি। আমার কথার পরিপ্রেক্ষিতে ইলু মাথা নাড়িয়ে সিটে বসে পড়ল। নার্স আমার সাথে যেতে যেতে বলল, রুগী কি আপনার কিছু হয়? আমার ভাই। ও, ওনার আঘাতগুলো খুব গুরুতর। কিভাবে হয়েছে একটু বলতে পারবেন? লরির সাথে প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট। ও, ফর্মালিটি শেষে ডাক্তার ওটিতে ঢুকেছে প্রায় 1 ঘন্টা। আমি আর উলু ওটির সামনে টেনশনে হাত পা বরফ হয়ে আসছে, চোখ ফেটে কান্না আসছে। টুপ করে চোখ থেকে জল মাটিতে গড়িয়ে পড়ল। একটা অচেনা অজানা ছেলের জন্য এত চিন্তা। আমি খুব করে চাইছি আল্লাহর কাছে যেন ছেলেটা সুস্থ হয়ে যায়, কোনো মায়ের বুক যেন খালি না হয়। প্রচণ্ড অস্থিরতায় ভুগছি। অবশেষে ওটির লাল লাইট নিভে গেল। ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। কি অবস্থা ডাক্তার আমার ভাইয়ের? আল্লাহর অশেষ রহমতে এবারের মতো বেঁচে গেছে। সময় মতো না পৌঁছালে হয়তো বাঁচানো সম্ভব হতো না। তুমি মেয়ে অনেক সাহসী, খুব ভালোবাসো ভাইকে, তাই না? ব্রেভ গার্ল, ডোন্ট ওয়ারি, ভাই ঠিক হয়ে যাবে। কিছুদিন রেস্ট করুক। আর গলায় যেহেতু আঘাত পেয়েছে, কথা বলতে কয়েকদিন সমস্যা হবে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথায় আনমনেই আমার ঠোঁটে হাসির রেখা ভেসে উঠল। ভেতরে যেতে পারি ডাক্তার? ভেতরে যেতে পারি ডাক্তার? আপাতত ঘুমাচ্ছে, কাল সকালের আগে ঘুম ভাঙবে না, তবে দেখে আসতে পারো। ধন্যবাদ ডাক্তার, মাই প্লেজার। বলে ডাক্তার চলে গেল। আমি ইলমির দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ও আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝালো সব ঠিক হয়ে যাবে। সকাল প্রায় 7টা বাজতে চলল। তালুকদার বিলায় কারো চোখে ঘুম নেই। ড্রয়িং রুম জুড়ে সবার আনাগোনা। তাপস তালুকদার সোফায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। মেহেরিন শিকদারের চেহারায়ও ছেলের জন্য অস্থিরতা। তাহরিম তালুকদার মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে পুরো রুম জুড়ে। কাল রাত থেকে তানজিমের ফোন বন্ধ, রাতেও বাসায় আসেনি। যে ছেলে 1 ঘন্টা বাসায় না থাকলে মায়ের কাছে 70 বার ফোন করে, সে ছেলের ফোন কাল রাত থেকে অফ। পুরো শহর জুড়ে পুলিশ ফোর্স লাগানো হয়েছে। কিছুক্ষণ আগে একজন পুলিশ কর্মকর্তা ফোন করে জানিয়েছে তাদের গাড়িটা মহাসড়কের পাশে 2 ভাবে খুবই বাজেভাবে ভেঙে যাওয়া অবস্থায় পাওয়া গেছে, কিন্তু সেখানে তানজিম ছিল না। এলাকার লোকজন থেকে শোনা গেছে গতকাল রাতে প্রায় 8টার দিকেই এদিকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর পড়ে থাকা ছেলেটাকে একটা মেয়ে রিকশায় করে হসপিটালে নিয়ে যায়, কিন্তু কোন হসপিটালে নিয়ে গেছে কেউ জানে না। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।